জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল। সোমবার রাত 12টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় জুলাই শহীদদের। এ সময় বিএনপি নেতারা বলেন, জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি, স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের ফসল গণঅভ্যুত্থান। তারা আরও বলেন, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন নেতারা। মন্তব্য করেন, দেশকে অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা। রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম শাহাদাত বরণ করার পর থেকেই ছাত্র দলের নেতা কর্মীরা তাদের জীবনের মায়া ত্যাগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সর্বাত্মকভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের রাজপথে অকত বৈচিত্র্যে লড়াই করেছে, সংগ্রাম করেছে। যে সমস্ত শহীদ জীবন দিয়েছেন সেই শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা এখন আমাদের দায়িত্ব। আমরা বারবার আমাদের স্বপ্নগুলো হেরে যায়, আমাদের স্বপ্নগুলো বারবার পরাজিত হয়। এবার যেন আমাদের স্বপ্নগুলো পরাজিত না হয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা। পরে আবু সাইদের পরিবারের সাথে কথা বলেন তারা। এছাড়া আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবে এনসিপি। এরপর পদযাত্রা করে পলাশবাড়ি, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে রংপুর যাবেন দলটির নেতাকর্মীরা। বিকেলে শহীদ আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল, শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে। পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে এনসিপি। রংপুরে শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন এনসিপি নেতারা। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শহীদ আবু সাইদ জুলাই আন্দোলনের প্রথম শহীদ, আজকে এনসিপি নেতারা যাচ্ছেন তার কবরে জিয়ারত করতে, শ্রদ্ধা জানাতে। তো গুরুত্বপূর্ণ পদধারী কারা কারা থাকছেন সেখানে এবং তাদের কি কি কর্মসূচি রয়েছে সেখানে? দেখুন, আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো এনসিপি নেতৃবৃন্দকে দেখিনি। তারা কিন্তু রাস্তায় আছে। আমরা একটু আগে যেটা খবর নিয়েছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই আবু সাইদের কবর করতে তারা উপস্থিত হবেন। তবে আমি যেটা জেনেছি, অর্থাৎ গতকাল থেকে কিন্তু যেটি আলোচনা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে এনসিপি নেতৃবৃন্দ, অর্থাৎ আহ্বায়ক থাকবেন নাহিদ ইসলাম এবং সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ এবং এই রংপুরে যে সব থেকে যিনি আলোড়ন সৃষ্টি করছেন একজন নেতা, যিনি এখানে নির্বাচন করবেন, সেই আখতার হোসেন, তিনি সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হবেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই কবরের জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু মাসব্যাপী তারা আন্দোলন, বিভিন্ন কর্মসূচি তারা পালন করবেন। তবে এরপরে কিন্তু যে কর্মসূচি তারা ঘোষণা করবেন সেটি কিন্তু এখান থেকে কিন্তু কর্মসূচি ঘোষণা করবেন। তারা বলছেন, একটু আগেই আমি তাদের কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলি, তারা বলছেন যে এখানে সংবাদ সম্মেলন করে তারা কিন্তু আজকের যে কর্মসূচি এবং আগামী এই 1 মাস যে কর্মসূচি তারা পালন করবেন সেটি কিন্তু তারা করবেন অর্থাৎ এনসিপি নেতৃবৃন্দ। এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে জামাতের রংপুর জেলা আমির সহ উপজেলা আমির সব নেতৃবৃন্দ কিন্তু তারা এসেছিলেন, তারা কবর জিয়ারত করেছেন এবং তার আগে তারা তার আবু সাইদের যে পরিবারের সঙ্গে তারা কুশল বিনিময় করছেন এবং মত বিনিময় করছেন, তাদের সাথে কথা বলছেন। আপনি জানেন যে 16 জুলাই অর্থাৎ গত বছরের অর্থাৎ 24 সালে 16 জুলাই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ইংরাজি বর্ষের শিক্ষার্থী আবু সাইদ কিন্তু পুলিশের ছোড়াগুলিতে নিহত হয়। তারপর থেকে কিন্তু আন্দোলনে তীব্র ধারণ করে আস্তে আস্তে কিন্তু আমরা দেখেছি যে এটি কিন্তু সবাই কিন্তু এই আবু সাইদের কবর জিয়ারত করতে বিভিন্ন অর্থাৎ সংগঠন তারা কিন্তু আসেন এবং আবু সাইদের কবর জিয়ারত করেন। আমরা দেখেছি যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আজকে কিন্তু তারা একটা অনুষ্ঠান অর্থাৎ কর্মসূচি পালন করছেন আবু সাইদকে নিয়ে। এটি কিন্তু 16 জুলাই যেটি দিবস পালন করার কথা ছিল, আবু সাইদ দিবস, সেটি না করার কারণে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন আবু সাইদের পরিবাররা। তারা বলছেন যে আবু সাইদ নিয়ে যেহেতু সারা বাংলাদেশে ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে আবু সাইদের অর্থাৎ নামেই আবু সাইদ শহীদ দিবস হোক, এটি দাবি করছেন। কিন্তু সেটি জুলাই শহীদ দিবস কেন পালন করা হচ্ছে সেটি নিয়ে কিন্তু এখানে একটা ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের লোকজন, তার ভাই এবং মামলার যিনি বাদী রয়েছেন সে কিন্তু করছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে যেহেতু শহীদ দিবস পালন করা হবে, আবু সাইদ দিবস নয়, সেটি কিন্তু নিয়ে তারা এটি
অর্থাৎ যিনি মুখ্য আলোচকের এনসিপি নেতৃবৃন্দ আসবেন, তাদের সঙ্গে কথা বলবেন এই পরিবারের লোকজন, সেটি আজকে বলছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু পুলিশ প্রশাসনের লোক থেকে আরম্ভ করে কিন্তু বিভিন্ন লোকজন কিন্তু তারা আসা শুরু করছেন। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এই অর্থাৎ এনসিপির লোকজন কিন্তু তারা উপস্থিত হবেন। আমরা যেটা জেনেছি যে পীরগঞ্জের রাস্তায় তারা আসছেন গাড়ি ভর্তি, সেই গাড়ি ভর কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই কবরস্থানে আসবেন, সেখানে এসে কবর জিয়ারত করবেন। তবে এই কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু আসলে শেষ নয়, এখান থেকে তারা আবারও গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেবেন, সেখান থেকে রংপুরে আসবেন। রংপুরে 3টি তাদের পথসভা এবং পথযাত্রা রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামন থেকে আরম্ভ করে সব বিভিন্ন জায়গাতে কর্মসূচি যেখানে দেওয়া হয়েছে সেখানে তারা পালন করবেন। এবং রাতে পীরগাছায় সেখানে একটি গণসংযোগ এবং সেখানে পদযাত্রা করবেন। সেখানেও কিন্তু এই অনুষ্ঠান কর্মসূচিতে আছে অর্থাৎ এনসিপি নেতৃবৃন্দদের। তবে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে এনসিপি নেতৃবৃন্দ যেহেতু রংপুরের উদ্দেশ্যে অর্থাৎ পীরগঞ্জের বাবনপাড়া জাফরপুর বাবনপাড়া অর্থাৎ আবু সাইদের বাড়িতে কিছুক্ষণের মধ্যে আসবেন, তারপরে হয়তো বা তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে আসলে এই কর্মসূচি এই 1 মাস ব্যাপী এবং কোথায় কোথায় করবেন এবং রংপুরের যে অর্থাৎ 8টি জেলা রয়েছে এবং উপজেলাগুলো রয়েছে, এই উপজেলাগুলোতে তারা কী কী কর্মসূচি পালন করবেন সেটি আসলে আমাদেরকে হয়তো বা সাংবাদিকদের তারা উদ্দেশ্যে বলবেন। এই ছিল আমার কাছে আসলে এই আবু সাইদের কবরস্থান থেকে সর্বশেষ। শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন এনসিপি নেতারা, বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। যে আশা নিয়ে মানুষ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তা 1 বছরেও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই উপলক্ষে দলের 11 দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নুরুল হক। বলেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংখ্যানুপাতিক নির্বাচন হলে দখল চাঁদাবাজি বন্ধ হবে। জাতীয় নির্বাচন আয়োজনের সময় ঠিক হলেও স্থানীয় সরকার নির্বাচন আলোচনায় না থাকাকে দুঃখজনক বলে উল্লেখ করেন গণ অধিকার সভাপতি। দ্রুত জাতীয় এবং স্থানীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের এবং অনেকে বোধহয় ক্যামেরা সবাই সেট 1 বছর হতে চলছে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু, সরকারের শাসন ব্যবস্থার কে সুশাসন নিশ্চিত করার জন্য যেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের স্থানীয় সরকার। আজকে 1 বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই। জাতীয় নির্বাচনের আমরা একটা রোডম্যাপ সম্ভাব্য তারিখ আমরা জানতে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সন্ধ্যা 7:30টায় উভয়ের মধ্যে ফোন আলাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। প্রেস সচিব জানান, অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও মার্কো রুবিওর মধ্যে 15 মিনিটের এ ফোন আলাপ ছিল সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। এর মাধ্যমে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটে। এ ফোন আলাপে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মার্কো রুবিও ও প্রফেসর ইউনূস। সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা। ভোট কেন্দ্র স্থাপনে ডিসি ইউএনওর নেতৃত্বে কমিটি করার বিধান বাদ দিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনার 2025 সালের নীতিমালায় এটি বাদ দেওয়া হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সোমবার এই নীতিমালার প্রজ্ঞাপন জারি করে কমিশন। ভোট কেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা দেওয়া হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, গড়ে 3000 ভোটারের জন্য একটি করে কেন্দ্র এবং গড়ে 500 পুরুষ ও 400 নারী ভোটারের জন্য একটি করে কক্ষ নির্ধারণ করতে হবে। ওই ভোট কেন্দ্রের স্থাপনা নদী ভাঙন বা অন্য কোনো কারণে বিলুপ্ত বা ব্যবহারের অনুপযোগী হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ভোট কেন্দ্র স্থাপন করতে হবে। কর্মসূচির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রম ও আমদানি রপ্তানিতে। চট্টগ্রাম বন্দরে রপ্তানির প্রায় 14,000 কন্টেইনারের জট লেগে আছে, ফলে চরম ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অর্থনীতিবিদদের মতে এই ক্ষতি পুষিয়ে আনা সম্ভব নয়। ভাবমূর্তি নষ্টের প্রভাব পড়বে বিদেশি ক্রয়াদেশেও। গেল 2 মাস নানা কর্মসূচি সহ 2 দিনের কমপ্লিট শাটডাউন দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে তা প্রত্যাহার করা হলে স্বাভাবিক হতে শুরু করে এনবিআরের সব কার্যক্রম।
তবে শাটডাউনের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ বেনাপোল ও সোনামসজিদ স্থলবন্দরে জমা পড়েছে কন্টেনারের স্তূপ। শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে প্রায় 14,000 কন্টেনারের জট লেগে আছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন রপ্তানিকারকরা, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পচনশীল পণ্যের উপর। কাস্টমস বন্ধ থাকায় গত শনিবার প্রায় 100 টন শাকসবজি বিমানবন্দর থেকে ফেরত নিয়ে যান রপ্তানিকারকেরা। কর্ম যে ঘন্টা এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, যেমন শুক্রবার শনিবার যদি খোলা রাখে এটা আদেশ করে, তাহলে হবে কি যে আমাদের যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা হয়তো আস্তে আস্তে আমরা পূরণ করতে পারবো। কাজ শুরু হয়েছে, আমরা খুব খুশি আছি। এখন আমরা নিয়মিত যেভাবে কাজ হয় আমরা সেইভাবে কাজ করব। একটা তো হচ্ছে ডাইরেক্ট ড্যামেজ যেটা হয়, এবং এটার থেকেও এটার বাইরেও যেটা হয় সেটা হচ্ছে একটা রেপুটেশনাল ড্যামেজ হয়, যে তখন যেটা হয় যে এরকম ঘটনা ঘটতে পারে এই আশঙ্কাটা আসলে যেতে আসলে বহু বছর সময় লাগে। ফলে দেখা যায় যে সবাই আসলে যখন বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার কথা চিন্তা করে, সবাই কিন্তু ধরে নেয় যে আচ্ছা এরকম কিছু একটা ঘটনা ঘটলে এটা তো আমাদের তো একটা সময় সীমা ধরে নিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, আন্দোলনের ফলে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পোষানো সম্ভব নয়। এছাড়া ভাবমূর্তি নষ্ট হওয়ায় বিদেশি ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও করছেন তিনি। অর্থনীতির বড় রকমের ক্ষতি হয়ে গেছে, তো সেই ক্ষতির দায়টা কে নেবে? অতিরিক্ত কাজ করে কিন্তু সেই এই দায়টা আসলে মেটানো যাবে না। আমাদের ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে বায়ারদের কাছে। বায়ারদের মধ্যে অনেকেই আবার হুমকি দিয়েছেন যে আমাদের যে অর্ডারগুলো সেগুলো ক্যান্সেল করবেন, অন্য দেশে চলে যাবেন। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু একেবারে কাম্য নয়। যেসব ক্রয়াদেশের পণ্য নির্ধারিত সময়ের রপ্তানি হবে না, পরে তার নিজেদের খরচে আকাশপথে পাঠানো হবে অথবা মূল্যছাড় দিতে হবে। এতে রপ্তানিকারকের ক্ষতি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালুর মাত্র 2 বছরের মাথায় বেহাল দশা সিলেটের কদমতলী বাস টার্মিনালের। ভেঙে গেছে যাত্রীদের চেয়ার, নষ্ট লাইট, ফ্যান। ইজারাদারদের রক্ষণাবেক্ষণের অভাবেই এমন দশা, অভিযোগ যাত্রীদের। এদিকে টার্মিনালের ধারণ ক্ষমতা কম, তাই সড়কে বাস রাখায় দেখা দিচ্ছে যানজট। টার্মিনালটি সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে, জানিয়েছে সিটি কর্পোরেশন। সিলেটের কদমতলীতে 2023 সালে ফেব্রুয়ারিতে চালু হয় নান্দনিক বাস টার্মিনাল। 117 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালে আছে যাত্রীদের আধুনিক বিশ্রামাগার, ভিআইপি কক্ষ, নামাজের ঘর সহ নানা সুবিধা। তবে চালুর 2 বছরের মাথায় এটির বেহাল দশা। টার্মিনালের দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ভেঙে গেছে চেয়ার, অনেক লাইট ও ফ্যান নষ্ট। 130টি সিসিটিভি ক্যামেরার বেশিরভাগই বিকল, ওয়াচ টাওয়ারটিও পরিত্যক্ত। বিভিন্ন সেবার জন্য ইজারাদার টাকা আদায় করলেও রক্ষণাবেক্ষণের নজর না দেয় এমন বেহাল দশা, অভিযোগ যাত্রী ও চালকদের। যতগুলো সিসি ক্যামেরা আছে ওগুলো নষ্ট, তারপর লাইটেরও এখানে সুব্যবস্থা নেই, তারপর এখানে আসলে দেখা যায় বাজে আড্ডা, সবকিছু মিলিয়ে আসলে আমরা এখানে নিরাপদ অনুভব করছি না। বসতে হচ্ছে না, দেখেন লক্কর মার্কা ফ্যানগুলো দেখেন, ময়লার আবর্জনা স্তূপ পড়ে আছে। গত বছর টার্মিনালটি ইজারা নেন ব্যবসায়ী সেলিম আহমেদ। টার্মিনালের অবকাঠামো দুর্বল এবং চেয়ার, ফ্যান সহ বিভিন্ন জিনিস নিম্নমানের দাবি তার। বারবার আমি লিখিত দিছি সিটি কর্পোরেশন বরাবর যে একটু যদি বাতাস দেয় তে গ্লাস ভাঙিয়া পড়ে যায়। এলাকায় একটা দুর্ঘটনাও ঘটছে। সিলেটে দিনে 800 বাস চললেও টার্মিনালের ধারণ ক্ষমতা মাত্র 280টি। এ কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। সংকট নিরসনে টার্মিনাল সম্প্রসারণের প্রস্তাব করেছে সিটি কর্পোরেশন। ইজারাদারকে নিয়েও আমরা কিন্তু এই বিষয়গুলো তাকে ব্রিফ করছি, কিন্তু আসলে তারাও সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতেছে না। এবং আমাদেরও বাজার শাখা সিটি রাজস্ব বিভাগ এই ব্যবস্থা করে থাকে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিই। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে একটা ফাইল উপস্থাপন করছি। বাস টার্মিনালটি দ্রুত সংস্কার করে নাগরিক সেবা নিশ্চিতের দাবি সিলেটবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, 2 বছরের মাথায় এই বেহাল দশা, সিটি কর্পোরেশন এবং ইজারাদার পরস্পরকে দুষছেন, আসলে এটা সমাধান কি হবে? দেখুন, 2023 সালে মূলত এই যে টার্মিনালটি সেটি কিন্তু আসলে তার যাত্রা শুরু করে এবং তখন কিন্তু বলা হয়েছিল যে দেশের অন্যতম একটি নান্দনিক বাস টার্মিনাল হবে এটি, এবং এর যে আসলে যে কারুকার্য কিংবা এর যে আসলে অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে কিন্তু সেভাবেই আসলে নগরবাসীরা প্রশংসা করেছিলেন। তবে টার্মিনালটির নির্মাণের কিংবা যাত্রা শুরু 2 বছর না পেরোতেই কিন্তু আসলে নানা ধরনের অব্যবস্থাপনায় ঢুকছে বর্তমানে এই টার্মিনালটি। এবং বর্তমানে আমরা একটি যে কাউন্টার কিংবা যেই টার্মিনালের যে আসলে এলাকা সেখানে রয়েছি, এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে চেয়ারগুলো রয়েছে যাত্রী সাধারণত বসার জন্য কিংবা বিশ্রাম নেওয়ার জন্য, সেই চেয়ারগুলো কীরকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এবং এভাবে কিন্তু আসলে প্রত্যেকটা যে অন্যান্য যে কম্পাউন্ডগুলো রয়েছে
সেগুলোতেও কিন্তু একই অবস্থা এবং এখানে আসলে নানা ধরনের নানা অজ্ঞাত মানুষ কিন্তু এখানে এসে আসলে তারা বিশ্রাম নিচ্ছেন কিংবা তারা শুয়ে সময় কাটাচ্ছেন, অর্থাৎ না এইগুলো আসলে দেখার জন্য কেউ নেই। এটি হচ্ছে চেয়ারের যে বিষয়গুলো সেগুলো বললাম, পাশাপাশি অন্যান্য যে আসলে লাইটগুলো রয়েছে টার্মিনালে সেই লাইটগুলোরও কিন্তু আসলে অনেকটাই বেহাল অবস্থা, পাশাপাশি যে ফ্যান অনেক ফ্যান কিন্তু আসলে নষ্ট, সেগুলো চলে না এবং এই যে আসলে অব্যবস্থাপনা সেগুলো নিয়ে আসলে মূলত আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথেও। তো যাত্রীরা যেটি বলছেন যে আসলে এইরকমভাবে যখন এসে তারা দেখেন যে ময়লা আবর্জনা কিংবা চেয়ার ভাঙা, তারা বসার সুযোগ পাচ্ছেন না, পাশাপাশি যখন দেখেন রাতের বেলা কিন্তু লাইট নষ্ট থাকে, তো তখন কিন্তু আসলে তারা অনেকটাই এটা মানে তারা তাদের যে হতাশা সেটি মূলত প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে অনেক ক্ষেত্রেই যারা নারী যাত্রী রয়েছেন তারা রাতের বেলা এখানে এসে আসলে তারা যে বিশ্রাম নেবেন কিংবা তারা যে বাসের জন্য অপেক্ষা করবেন সেক্ষেত্রেও তারা নিরাপদ বোধ করছেন না এবং এই ক্ষেত্রে তারা উল্লেখ করেছেন যে অনেক ক্ষেত্রেই আসলে এই যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট রয়েছে এবং এই বিষয়ে আমরা মূলত কথা বলেছিলাম এই যে টার্মিনালটি যিনি ইজারা নিয়েছিলেন তার সঙ্গে। তো তিনি বলছেন যে আসলে মূলত যখন এই যে চেয়ারগুলো কিংবা লাইট ফ্যান সেগুলো কেনা হয় তখনই মূলত এগুলো নিম্নমানের যে লাইট ফ্যান সেগুলোই মূলত কেনা হয়েছিল, পাশাপাশি যে গ্লাস ভেঙে যাওয়ার বিষয় কিংবা অবকাঠামোগত যে দেয়ালে ফাটল, এক্ষেত্রে তিনি বলেছেন যে আসলে নির্মাণ ত্রুটির কথা তিনি কিন্তু বারবার উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে তিনি বারবার সিটি কর্পোরেশনকে জানিয়েছেন, তবে সিটি কর্পোরেশন বারবার এগুলো ঠিক করে দেওয়ার আশ্বাস দিলেও সেই আশ্বাস অনুযায়ী আসলে সেই প্রত্যাশা অনুযায়ী আসলে কাজ হয়নি, সমাধান হয়নি, এই ব্যাপারে তিনি আসলে ক্ষোভ জানিয়েছেন এবং এক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন বলছে যে সিটি কর্পোরেশন তারা আসলে এই ব্যাপারটি আসলে তারা তাদের নোটিশে রেখেছে এবং তারা অবগত হয়েছে যে আসলে কি কি বিষয় এখানে নষ্ট রয়েছে, কি কি বিষয়ে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী সিটি কর্পোরেশন জানিয়েছে যে তারা আসলে এই বিষয়টি যত দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যেই তারা মূলত কাজ করছে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানকার যারা বাস মালিক কিংবা যারা পরিবহন শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সিলেট থেকে মূলত দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন 800 থেকে 1000 কিন্তু বাস নিয়মিত চলাচল করে, তবে এক্ষেত্রে কিন্তু সিলেটের যে এই যে টার্মিনালটি যেটি নির্মাণ করা হয়েছে সেই টার্মিনালে মূলত 200 মতো কিন্তু বাস এখানে রাখা যায়, তো বাদ বাকি যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে রাস্তাতেই রাখতে হয়। তো এক্ষেত্রে আসলে বড় এই টার্মিনালটি নির্মাণ করার পরেও এই যে যানজট কিংবা বাস রাখার যে সুবিধা সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত করা সম্ভব হয়ে ওঠেনি, তো সেক্ষেত্রে আসলে যানজট থেকেই যাচ্ছে। তো এক্ষেত্রে তারা বলছেন যে আসলে যারা যাত্রী রয়েছেন কিংবা যারা রুগী সাধারণ যারা রয়েছেন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়ক হয়ে কিন্তু আসলে শহরে প্রবেশ করতে হয়, পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা অন্যান্য যে জায়গা গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে যেতে হয় এই সড়ক ক্রস করে। তো যখন আসলে বাসগুলো রাস্তার উপরে রাখা হয় তখন কিন্তু আসলে যাত্রী সাধারণ তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েন, পাশাপাশি কিন্তু যারা বাস ড্রাইভার রয়েছেন কিংবা যারা অন্যান্য যারা পরিবহন সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারাও কিন্তু মূলত এতে ভোগান্তিতে পড়েন, কারণ তারা সময় মতো কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন না কিংবা অনেক ক্ষেত্রেই যাত্রীদের সাথে তাদের বাকবিতণ্ডা জড়িয়ে পড়তে হয়। তো এক্ষেত্রে তারা বলছেন যে আসলে এই যে টার্মিনালটির জায়গাটা যদি আসলে বাড়ানো না যায় তাহলে কিন্তু আসলে এই যে যানজট বলেন সেই ভোগান্তিটা কিন্তু থেকে যাবে এবং পাশাপাশি আরেকটি বিষয় সিসিটিভি ক্যামেরা এবং লাইট ফ্যান যেগুলো বিকল হয়ে রয়েছে নষ্ট হয়ে রয়েছে সেগুলো দ্রুত ঠিক করার আহ্বান জানিয়েছেন তারা। তো সিলেট থেকে বাস টার্মিনালের অবস্থাপনা নিয়ে এই ছিল আমার কথা সবশেষ। সিলেট থেকে কদমতলী বাস টার্মিনালের বেহাল অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ 8টি স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার এই অভিযানে দোকান সহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ডিএনসিসি বলছে রাস্তার জায়গা দখল করে স্থাপনাগুলো তৈরি হয়েছিল, সে জায়গা উদ্ধার করা হয়েছে। বুলডোজারের গর্জনে মুহূর্তে ভেঙে পড়ল বছরের পর বছর ধরে সড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনাগুলো। দোকান মালিকদের কেউ ছুটছেন মালামাল বাঁচাতে, আবার কেউ নির্বাক চোখে তাকিয়ে আছে রুটি রুজির শেষ সম্বলটুকুর দিকে। এই অভিযান পল্লবীর ভাসানী মোড়ে। সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল অবৈধ নানা স্থাপনা। ডিএনসিসি জানায় নিয়ম না মেনে গড়ে ওঠা এসব স্থাপনা যানজট ও জনদুর্ভোগের কারণ। এ সময় 8টি স্থায়ী অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়, তবে মালিকদের অভিযোগ কোনো রকম সতর্কবার্তা ছাড়াই
ভেঙে দেওয়া হয়েছে তাদের দোকান। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তাদের। 12টা সাড়ে 12টার দিকে আসছে ম্যাজিস্ট্রেটের গাড়ি সব আইসা ওই মাথা থেকে ভাঙা শুরু করছে, আমাদের কোনো নোটিশ নাই। ফ্যামিলি চলতো, আমরা নিজে চলতাম, কর্মচারী ছিল তারা চলতো, অনেক ক্ষতি হয়েছে আমাদের। এটা ভাঙাই দেয় এতটুক জায়গা ভাঙতে গুলা বাবা, এগুলা মানুষ আইসা ভাঙাইতে। ডিএনসিসি বলছে অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের নোটিশের প্রয়োজন নেই, তারপরও তাদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। 50-60টা দোকান মতো হবে আর কি অভিযোগ ছিল। আমরা তো ফুটপাত থেকে ছোট ছোট যে দোকানগুলো ওগুলো তো সবই আমরা সরিয়ে দিয়েছি, আর বড় যে বিল্ডিং গুলো ছিল 8টা মতো আমরা আবার অভিযান করব খুব অল্প সময়ের ভিতরে। একই এলাকায় আরও বেশ কিছু অবৈধ স্থাপনার বিষয়ে অভিযোগ আছে ডিএনসিসির কাছে। শীঘ্রই সেগুলো উচ্ছেদ করা হবে বলে জানায় ডিএনসিসি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা সংকটের মধ্যে শেষ হলো বিদায়ী অর্থ বছর। তবে ভালো খবর হচ্ছে এই সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় $5 বিলিয়ন। দেশের ইতিহাসে প্রথমবার এক বছরের প্রবাসী আয় ছাড়ালো $30 বিলিয়ন। সেই সঙ্গে মুদ্রা বিনিময় হার সহ কয়েকটি সূচক ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে চড়া মূল্যস্ফীতি, নিম্নমুখী বিনিয়োগ ও কর্মসংস্থানকে নতুন অর্থ বছরের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। 2024-25 অর্থবছর শুরুর 5 সপ্তাহের মধ্যে অভ্যুত্থান পরবর্তী সরকার দায়িত্ব নেয়। গবেষকরা বলছেন সে সময় দেশের অর্থনীতিতে ছিল চড়া মূল্যস্ফীতি, নিম্নমুখী ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তাদের মতে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থির বিনিময় হার, চলতি হিসাব, বাণিজ্য ঘাটতি, খেলাপি ঋণ পরিস্থিতিও ছিল নেতিবাচক অবস্থানে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্টে অর্থনীতির বিভিন্ন খাতে ভঙ্গুর পরিস্থিতি পায় উত্তরাধিকার সূত্রেই। অর্থবছর এবং অন্তর্বর্তীকালীন সরকার দুইটাই শুরু হয়েছে খারাপ অর্থনীতির ধারাবাহিকতায়, মানে ইনহেরিট করা। সেখানে যদি জুলাইয়ের 1 তারিখ গত বছরের কথা চিন্তা করেন, ইনফ্লেশন কন্টিনিউয়াস বাড়ছে, রিজার্ভ কন্টিনিউয়াস পড়ছে। আর্থিক খাতে যে ধরনের একটা তলানি পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে এক ধরনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল। রিজার্ভ যেভাবে পতন হচ্ছিল সেখান থেকে এটা থেমে যাওয়া, ডলারের বিপরীতে টাকার মূল্যমান নির্ধারণের ক্ষেত্রে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে এবং সেগুলোর ক্ষেত্রে ইতিবাচক ফল লাভ, ব্যাংকিং খাতের ক্ষেত্রে বোর্ডগুলোতে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড আনা। 11 মাসে প্রবাসী আয়, রিজার্ভ, রপ্তানি আয় সহ অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতির স্পষ্ট ছাপ দেখছেন অর্থনীতিবিদরা। তবে মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থানে আরও পদক্ষেপ দরকার বলে মনে করেন তারা। তাদের মতে রাজস্ব আয় বাড়ানোর মতো বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। পলিটিক্যাল আনসার্টেনটি ফেব্রুয়ারি মার্চ থেকে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ছিল, আবার এই বছরের ইলেকশন হবে নাকি হবে না, কবে হবে। তো তা সত্ত্বেও এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি আছে, এটা আমি মনে করি আরেকটা টার্ন অ্যারাউন্ড। আর ইনফ্লেশন সেই জায়গাটায় এখনো আমাদের ভালো সাফল্য নেই। সরকারের প্রচুর পরিমাণ রাজস্ব ফাঁকি হয়, রাজস্ব এড়িয়ে যায়, কর ফাঁকি দেওয়া হয়। এই জায়গাগুলোকে সরকার খুব অল্প চেষ্টাতেও আসলে এগুলোকে উত্তরণ করা সম্ভব। সেই চেষ্টাগুলো সরকারের দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমরা মনে করি। খুব উচ্চ বিনিয়োগ এই আগামী অর্থবছরে আসবে বলে মনে হয় না। তবে দেশে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনতে প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানেও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে প্রতিষ্ঠার 3 যুগ পরও আশানুরূপ ফল পায়নি লালমনিরহাট বিসিক শিল্পনগরী। দুর্বল অবকাঠামো, উদ্যোক্তা সংকট আর অব্যবস্থাপনায় ব্যর্থতার প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা। জরুরি ভিত্তিতে শিল্প এলাকাটি আধুনিকায়নের প্রত্যাশা ব্যবসায়ীদের। 1987 সালে যাত্রা শুরু হয় লালমনিরহাট বিসিক শিল্পনগরী। 15.6 একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই শিল্প এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে 107টি প্লট। এর মধ্যে কার্যক্রম আছে 22টিতে, যার বেশিরভাগই আবার গুদাম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অব্যাহত লোকসান, বিদ্যুৎ সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত শিল্পনগরীতে বিনিয়োগের আগ্রহ নেই উদ্যোক্তাদের। বিসিকের একটা পরিবেশ এইরকম নয়, সেখানে উন্নয়নমূলক কাজ হবে, প্রোডাকশন হবে, বিজনেস করবে। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো, বাউন্ডারি নেই, বিদ্যুতের সমস্যা হয় যার জন্য নতুন করে কোনো উদ্যোক্তা এখানে আসতে পারতেছে। এই বিসিকটার ভিত্তি বড় বড় যদি কলকারখানার ব্যবস্থা করে দিত তাহলে আমাদের মতো লোক হাজার হাজার লোক করে খেতে পারত। একসময় স্বজনপ্রীতি ও প্রভাব খাটিয়ে দখল করা প্লটগুলো এখন ফাঁকা পড়ে আছে। কিছু প্লটে স্থাপনা গড়ে উঠলেও সেভাবে উৎপাদন শুরু না হওয়ায় বিকশিত হয়নি শিল্পনগরী।
নগরীতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আত্মীয় স্বজন সহ স্থানীয় কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী এটাকে ব্যবসায়ী সম্পদের মতো কিনে রেখেছে, যে দুদিন পর হয়তো বা সম্পত্তির দাম বাড়লে তারা বিক্রি করবে। তাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল উদ্যোক্তা কিন্তু এখানে কিন্তু বিসিক নগরীতে জড়িত নাই, এবং যার কারণে ওখানে শিল্প বিকাশ খুব কম হয়েছে। তবে বিসিকের কর্মকর্তারা বলছেন শিল্পনগরীতে বিনিয়োগ বাড়াতে কাজ করছেন তারা। বিভিন্নভাবে আমরা উদ্যোক্তাদের উৎসাহিত করতেছি যে আমাদের শিল্পনগরীতে তারা যেন শিল্প প্রতিষ্ঠান করেন, এবং শিল্প প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আপনাদের প্লট বরাদ্দ এবং আমাদের ঋণ যে সুবিধা দরকার হয় সেটা আমরা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এবং দিয়ে যাচ্ছি। কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে গতি আনতে শিল্প গড়ে তোলার বিকল্প দেখেন না ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু ধান নয়, ধানের খড়েও আশার আলো দেখছেন রাজবাড়ীর কৃষকেরা। সময়ের সাথে সাথে বেড়েছে খড়ের চাহিদা। ধানের পাশাপাশি খড় বিক্রি করেও আয় করছেন তারা। কৃষি বিভাগের হিসেবে জেলায় যে পরিমাণ ধান চাষ হয় তা থেকে প্রতি বছর 260 থেকে 300 কোটি টাকার খড় পাওয়া যায়। রোপা আমন মৌসুম শেষে এখন খড় মজুদের কাজে ব্যস্ত রাজবাড়ীর চাষিরা। নিজেদের গবাদি পশুকে খাওয়ানোর পর বাকিটা দাম বাড়লে বিক্রি করেন। কৃষকরা জানান 1 বিঘা জমিতে যে খড় পাওয়া যায় তা মাঠ থেকে 5000 টাকায় বিক্রি হচ্ছে। শুকনো মৌসুম ও বর্ষায় যখন মাঠে ঘাস থাকে না, তখন গবাদি পশুর খাবার হিসেবে খড়ের চাহিদা বেড়ে যায়। ধানটা আবাদ করি, খেয়ারটা হয়, খেয়ারটা বেশি কিছু টাকা 5000 বেশি 6000 বেশি কিছু টাকা নিয়ে আলবাই করেই ধরে নিয়ে ফসলটা পাই নেই, আমরা খরচটা পাওয়া যায়। 1 বিঘায় 5000 7000 ফেলি, 2 বিঘায় ধরেন 12000 14000। যদি শুকিয়ে বেচেন তাহলে 12-14, আর যদি কাঁচা হিসেবে বেচেন তাহলে 7-8 হাজার 2 বিঘা। টাকা অনেক টাকা পাবো, তাতে আমি 1 বিঘা মনে করেন 15,000 টাকা করে বিক্রি করতে পারবো। কৃষি বিভাগের হিসেবে রোপা আমন বোরো আউশ মৌসুমে জেলায় 69,122 হেক্টর জমিতে ধান চাষ হয়। এতে ধানের সঙ্গে 260 থেকে 300 কোটি টাকার খড় পাওয়া যায়। প্রায় 260 কোটি টাকার খড় উৎপাদন হয়। কম বেশি হতে পারে, এটা মৌসুম ওয়াইজ। যদি কৃষক সেটা ভালোভাবে সংরক্ষণ করে রাখে, সেটার পরিমাণ হয়তো টাকার অঙ্কে আরো বেশি হবে। তো আমরা ধরে নিই প্রায় 260 কোটি থেকে 300 কোটি টাকা খড় উৎপাদিত হয় প্রতি বছর। খড় বিক্রির টাকা থেকে ধান চাষের খরচও কিছুটা উঠে আসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।